আচ্ছা, কবি বা কবিতার কথা ভাবলে আমাদের মাথায় প্রথম কি আসে? সম্ভবত এমন একজন মানুষ যিনি তার খুব ব্যক্তিগত খুব গভীর অনুভূতিগুলোকে তার আনন্দ কষ্ট বা অভিজ্ঞতাকে শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। এই ধারণাটা কিন্তু বহু বছরের পুরনো। যেমন ধরুন বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কথাটা। তিনি বলেছিলেন, কবিতা হল শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। মানে সহজ কথায় বলতে গেলে কবির ব্যক্তিগত আবেগই হল কবিতার আসল উৎস। আর এই সংজ্ঞাটাই যেন কবিতার একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, আধুনিক কবিতার অন্যতম প্রধান পুরুষ টি.এস. এলিয়ট কি এই ধারণার সঙ্গে একমত ছিলেন? উত্তরটা হল একদমই না। ১৯১৯ সালে তার বিখ্যাত প্রবন্ধ ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে তিনি কবিতার এই জগৎটাকে দেখার জন্য সম্পূর্ণ নতুন একটা চশমা আমাদের হাতে তুলে দিলেন। চলুন আজ আমরা সেই বিপ্লবী ধারণাটার গভীরে যাই। এলিয়ট প্রথম যে জায়গাটায় আঘাত করলেন সেটা হলো ওই প্রচলিত ধারণাটা যে কবিতা মানেই কবির ব্যক্তিত্ব আর তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। তিনি এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কারণ তার মতে সত্যিকারের মহৎ শিল্প কবির ব্যক্তিগত আবেগ থেকে অনেক অনেক বড় একটা ব্যাপার। দেখুন পার্থক্যটা কতখানি। একদিকে সবাই বলছে কবিতা ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, আর এলিয়ট বলছেন না, কবিতা হল আবেগ থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। একদিকে বলা হচ্ছে কবি একজন একা স্বতন্ত্র প্রতিভা, আর অন্যদিকে এলিয়ট বলছেন কবি আসলে একটা বিশাল ঐতিহ্যের ধারক। ভাবা যায় তখনকার সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলাটা কতটা বৈপ্লবিক ছিল। তো এলিয়টের এই তত্ত্বের প্রথম পিলার বা স্তম্ভটা হল ঐতিহ্য বা ট্রেডিশন। কিন্তু দাঁড়ান, এলিয়টের ঐতিহ্য মানে কিন্তু আমরা সাধারণত যা বুঝি তা নয়। এর অর্থটা অনেক বেশি গভীর। ইলিয়টের কাছে ঐতিহ্য মানে পুরনোকে অন্ধের মতো নকল করা নয়। এটা বাবার সম্পত্তির মতো কিছু না যে চাইলেই পেয়ে গেলাম। এটাকে কঠিন পরিশ্রম করে অর্জন করতে হয়। আর এর জন্যেই দরকার এক বিশেষ ক্ষমতা, যাকে তিনি নাম দিয়েছেন হিস্টোরিক্যাল সেন্স। মানে শুধু ইতিহাস জানা নয়, ইতিহাসকে বর্তমানে জীবন্ত হিসেবে অনুভব করার ক্ষমতা। তো কি এই হিস্টোরিক্যাল সেন্স? এলিয়টের নিজের কথাতেই বলি, এর মানে হল অতীত যে অতীত সেটা বোঝা এবং একই সাথে বর্তমানে তার অস্তিত্বকে উপলব্ধি করা। মানে একজন কবির এটা বুঝতে হবে যে সেই হোমারের সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত লেখার সমস্ত সাহিত্য যেন একই সময়ে একই মুহূর্তে বর্তমান। অতীত মরে যায়নি, অতীত এখনও আমাদের সাথে বর্তমানেই বেঁচে আছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে। একজন সত্যিকারের কবি নিজেকে এই বিশাল সাহিত্য শৃঙ্খলের একটা অংশ হিসেবে দেখেন। তিনি যেমন অতীত দ্বারা প্রভাবিত হন, ঠিক তেমনি তার নতুন সৃষ্টিও কিন্তু অতীতের মানেটাকেই একটু বদলে দেয়। এটা অনেকটা একটা চলমান সংলাপের মতো। এবার আসা যাক এলিয়টের সবচেয়ে বিখ্যাত আর আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়ায়। তিনি কবির মনকে তুলনা করেছেন একটা রাসায়নিক প্রভাবক বা ক্যাটালিস্টের সাথে। হ্যাঁ, ঠিকই দেখছেন। এলিয়টের মতে কবির মন হল এক টুকরো প্ল্যাটিনামের মতো। কিন্তু কেন এই অদ্ভুত তুলনা? এর মানেটা কি? চলুন এই প্রক্রিয়াটা একটু সহজ করে বুঝি। ভাবুন, আপনার কাছে কিছু উপাদান আছে, যেমন নানা রকম আবেগ, ছবি, অভিজ্ঞতা আর অতীতের সাহিত্য থেকে পাওয়া জ্ঞান। আর কবির মনটা কি? ওটা হলো সেই প্রভাবক যেটা এই আলাদা আলাদা উপাদানগুলোকে একসাথে মিশে যেতে সাহায্য করে। আর তার ফলে যা তৈরি হয়, অর্থাৎ কবিতা, সেটা কিন্তু ওই মূল উপাদানগুলো থেকে একদম আলাদা একটা নতুন জিনিস। এলিয়ট কিন্তু এখানে একটা সত্যিকারের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিয়েছিলেন। যখন অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইডকে একটা চেম্বারে প্ল্যাটিনামের সংস্পর্শে আনা হয়, তখন দুটো মিলে তৈরি হয় সালফিউরাস অ্যাসিড। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বিক্রিয়ার শেষে ওই প্ল্যাটিনামের টুকরোটা কিন্তু একদম আগের মতোই থাকে, নিজে একটুও বদলায় না। এলিয়ট বলছেন কবির মনও ঠিক এই রকম। সে বিভিন্ন অনুভূতি আর অভিজ্ঞতাকে মিলিয়ে কবিতা তৈরি করে, কিন্তু কবির ব্যক্তিগত সত্তাটা সেই সৃষ্টির মধ্যে মিশে যায় না। আর এই প্রভাবকের ধারণা থেকেই জন্ম নিচ্ছে এলিয়টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব, ইম্পার্সোনালিটি বা ব্যক্তিহীনতা। এটাই তার চিন্তার কেন্দ্রবিন্দু, যা শিল্পকে শিল্পীর ব্যক্তিগত সীমাবদ্ধতা থেকে মুক্তি দেয়। এলিয়ট বলছেন
কবির কাজ কিন্তু নতুন নতুন আবেগ খুঁজে বেড়ানো নয়, বরং আমাদের সবার পরিচিত সাধারণ আবেগগুলোকে ব্যবহার করে এমন এক অনুভূতি তৈরি করা যা ওই মূল আবেগগুলোর মধ্যে ছিলই না। মানে কবিতার মধ্যে আমরা যে অনুভূতিটা পাই সেটা কবির নিজের ব্যক্তিগত কষ্ট বা আনন্দ নয়, ওটা একটা নতুন তৈরি করা শিল্প আবেগ যা সর্বজনীন। আর ঠিক এই জায়গাতেই এলিয়েট তার সেই বিখ্যাত কথাটা বলেন, কবিতা আবেগের মুক্তি নয়, বরং আবেগ থেকে পলায়ন। এটি ব্যক্তিত্বের প্রকাশ নয়, বরং ব্যক্তিত্ব থেকে পলায়নে। এই একটা লাইনেই যেন তার পুরো দর্শনটা ধরা আছে। তাহলে এত সব আলোচনার পর প্রশ্ন আসতেই পারে, এলিয়েটের চোখে একজন মহান শিল্পী আসলে কে? তিনি হলেন সেই মানুষ যিনি ঐতিহ্য আর ব্যক্তিগত প্রতিভার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করতে পারেন। দেখুন, পুরো বিষয়টাকে একটা সহজ সূত্রে ফেলা যায়। ঐতিহ্য মানে অতীতের গভীর জ্ঞান, তার সাথে যখন যুক্ত হয় প্রতিভা, তখনই জন্ম নেয় শ্রেষ্ঠ কবিতা। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। এলিয়েটের কাছে ব্যক্তিগত প্রতিভা মানে কিন্তু আমরা যা ভাবি তা নয়। এটা কোনো ইউনিক পার্সোনালিটি দেখানোর ব্যাপার না, বরং এটা হলো ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা, শিল্পের প্রয়োজনে নিজের সত্তাকে বিলিয়ে দেওয়ার ক্ষমতা, আর সেই নিখুঁত প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করার মানসিকতা। আর এই মেলবন্ধনের শেষ ফলটা কিন্তু অসাধারণ। যখনই একটা সত্যিকারের সেরা শিল্পকর্ম তৈরি হয়, সেটা শুধু একটা নতুন সংযোজন হয় না, বরং সেটা তার আগেরকার সমস্ত শিল্পকে দেখার চোখটাই বদলে দেয়। পুরো ঐতিহ্যটাই যেন একটু নড়ে চড়ে বসে। তো এলিয়েটের এই পুরো তত্ত্বটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি শিল্পীর ব্যক্তিগত সত্তা তার শিল্প থেকে সত্যি আলাদা হয়, তাহলে শিল্পীকে না জেনে, তার জীবনকে না জেনে আমরা কি তার শিল্পকে সত্যি সত্যি পুরোপুরি বুঝতে পারি? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?